নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথী, দুয়ারে দুয়ারে সরকার স্বাস্থ্য সাথী নিয়ে গাল ভরা প্রচার চলছে রাজ্যে। একটি প্রকল্প, সে প্রকল্পটি নাকি মাননীয় স্বপ্নের সৃষ্টি, কিন্তু এই প্রকল্পের মধ্যে কত বড় জালিয়াতি জড়িত আছে সেটা বাংলার মানুষকে, আমরা বাংলার মনের দর্শকদের আমরা জানাবো। আমরা বিভিন্ন পর্বে পর্বে বাংলার বার্তা, বাংলার মন এবং নতুন বাংলা, তিনটি চ্যানেল আমাদের আছে। প্রত্যেকটি চ্যানেলে আপনাদের আমরা জানাবো, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মনের দর্শকদের কাছে নিয়ে আসবো তন্ময় ভট্টাচার্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি বলেছেন সেটা শোনাবো। কিন্তু তার আগে বলি, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে ব্যাপক জালিয়াতি চলছে তার 3-4টি পর্ব আছে। প্রথম পর্বটি হচ্ছে বেসরকারি হসপিটাল রেস্ট্রিক্টেড, অর্থাৎ সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা মানুষ বিনা পয়সায় পায় দীর্ঘদিন ধরে, কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পটি বেসিক্যালি বেসরকারি হসপিটালের জন্য। এবং মুখ্যমন্ত্রী বলেছেন 1,500 নাকি বেসরকারি হসপিটাল আছেন, হসপিটালের কথা বলেছেন, বেসরকারি হসপিটাল বেসরকারি বলেননি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কতগুলো বেসরকারি হসপিটাল আছেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 6টি করে বেসরকারি হসপিটাল প্রত্যেকটি বিধানসভায় থাকা উচিত, কারণ 1,500-এর সংখ্যাটি তার মুখ থেকে বাংলার মানুষ শুনেছে। কিন্তু আদতে এক একটি বিধানসভায় কোনো হসপিটালই নেই যেটা স্বাস্থ্যসাথীর আন্ডারে রেজিস্টার্ড আছে। টোটালি একটা মিথ্যে প্রচার চলছে। আমাদের কাছে একটি স্বাস্থ্যসাথীর পুস্তিকা এসে পৌঁছেছে, যে পুস্তিকাতে আমরা দেখছি যেখানে 608টি সরকারি এবং বেসরকারি হসপিটাল রেজিস্টার্ড আছে। আমরা ইনভেস্টিগেট করছি, আমরা পর্বে পর্বে সেই জালিয়াতির পর্ব তথ্য আপনাদের কাছে তুলে নিয়ে আসবো। কিন্তু স্বাস্থ্যসাথীর মধ্যে যে মিথ্যে প্রচারটা রয়েছে সে প্রচার বাংলার মানুষের জানা দরকার। এই মুহূর্তে আমরা তন্ময় ভট্টাচার্য স্বাস্থ্যসাথী নিয়ে সাম্প্রতিককালে বাম বিধায়ক ব্যাখ্যা দিয়েছেন একটা, সেটা শুনে রাখুন। আমরা পরবর্তীকালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে সরকার যে কিভাবে মিথ্যাচারিতা করছে সেগুলো আপনাদের জানাবো। আপাতত আসুন, বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি চলছে তা ব্যাখ্যা করেছেন, আমরা শুনি বাংলার মনে। দিদিকে বলে কিছু হয়নি, প্রশান্ত কিশোরের প্রথম স্লোগান কার্যত পশ্চিমবাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। অনেকটা হাস্য কৌতুকের ব্যাপার হয়ে গিয়েছিল দিদিকে বলতে ফোন করলে পরে ফোন যিনি করছেন তার সঙ্গে প্রশান্ত কিশোরের টিমের কথোপকথন। তারপরে এলো বাংলার গর্ব। গর্ব এই শব্দটা যখন প্রায় লজ্জায় পরিণত হয়ে গেছে মানুষের কাছে, তখন লজ্জাকে গর্ব বলে মানুষ মানবেন কেন? কলঙ্ককে গর্ব বলে মানুষ মানবেন কেন? মানছেন না। শেষ শুরু হয়েছে একটা নতুন সার্কাস। প্রায় জমের দুয়ারে যেতে বসা সরকারটাকে বাঁচিয়ে রাখবার মরিয়া প্রচেষ্টা হিসাবে দুয়ারে সরকার নামে এক নতুন বোতলে পুরনো মদগুলোকে আবার সাপ্লাই করবার চেষ্টা হচ্ছে। রাজ্যের সব হাসপাতালে নাকি বিনা পয়সায় সব রোগী চিকিৎসা পান। তো বিনা পয়সায় যদি সব রোগী এমনি এমনি চিকিৎসা পান, তাহলে তাদের জন্য 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করা হবে কেন? তাদের তো এমনি কোনো খরচ করতে হয় না। 7 লক্ষ খরচ হলেও তো বিনা পয়সায়। এতদিন তো মাননীয় মুখ্যমন্ত্রী কৃতিত্বের সঙ্গে দাবি করতেন যে প্রচুর সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি বানিয়েছেন আর সেগুলো সব বিনা পয়সার হাসপাতাল। এখন আবার পুরনো স্বাস্থ্যসাথীর কার্ড ছিল, সেই আওতায় 10 কোটি মানুষ আসবে পশ্চিমবাংলার। পশ্চিমবাংলার প্রজেক্টের জনসংখ্যা 2020 সালে 10 কোটি 9 লক্ষ। তার ভিতর 10 কোটি মানুষ এই তালিকায় আসবেন। আচ্ছা, আমাদের রাজ্য বাজেট যা বিধানসভায় আমার উপস্থিতিতেই অনুমোদিত হয়েছে আমার বিরোধিতা সত্ত্বেও, তাতে 2020-21 সালে মোট কত বরাদ্দ করা হয়েছে? স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে 11,280 কোটি টাকা। আর রাজ্যের মোট বাজেটটা কত টাকার? 2,55,677 কোটি টাকার। এবার ভাবুন, 11,280 কোটি টাকা, এটাকে যদি আপনি
পশ্চিমবাংলার মোট জনসংখ্যা 10.09 কোটি দিয়ে ভাগ করেন, তাহলে পশ্চিমবাংলার মাথাপিছু জনগণের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যের বরাদ্দ কত? 1117 টাকা 94 পয়সা। এইটা সরকার বরাদ্দ করেছেন বাজেটে, আর এখন বলছেন যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সরকার করে দেবেন। আচ্ছা, 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমাটা যে সরকার করে দেবেন, কোনো একটা বীমা কোম্পানির সাথে করবেন তো? সেই বীমা কোম্পানিটার নাম কি? সরকার বলেননি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য সাথীর কার্ডের জন্য এখানে ওখানে ছোটাছুটি করছেন। তৃণমূল কংগ্রেস মাইক বাজিয়ে পাড়ার মোড়ে মোড়ে যে স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার প্রচার করছে, বীমাটা তো করে একটা কোম্পানি। কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে তো রাজি হতে হবে 10 কোটি মানুষের 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করবার জন্য। সেই বীমা কোম্পানিটাকে সরকার আজ পর্যন্ত তার নাম জানায়নি। মাথাপিছু এক একজনের জন্য 1117 টাকা 94 পয়সা বরাদ্দ, মানে যদি এই গোটা টাকাটা বীমা কোম্পানিকে প্রিমিয়াম দিয়ে দেওয়া হয়, এবছরের বাজেটে তার চাইতে বেশি দেওয়া যাবে না? তাহলে 1117 টাকা 94 পয়সা প্রিমিয়ামের বিনিময়ে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করতে কোন বীমা কোম্পানি রাজি হবে? এমন বীমা কোম্পানি যদি সত্যি সত্যি কোথাও থাকে, তাহলে পরে নিশ্চিতভাবেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বোধহয় গোটা পৃথিবীর মানুষ তাদের সমস্যার সমাধান করতে পশ্চিমবাংলাতেই আসবেন। এবার অঙ্কটাকে একটু উল্টো করে ধরুন। 10 কোটি মানুষের ভিতর 5% মানুষ, তারা হচ্ছে একটা বছরে চিকিৎসার সুবিধার জন্য গেলেন। 10 কোটির 5% কত? 50 লক্ষ। 50 লক্ষ মানুষ, এবং ন্যাচারালি সকলের চিকিৎসায় সমান ব্যয় হবে না। কারো 30,000, কারো 70,000, কারো 1,20,000, কারো 1,90,000, কারো 2,30,000, কারো 2,80,000, কারো 3,50,000, কারো 5 লক্ষ। এই ভ্যারিয়েশন থেকে আপনি যদি গোটা ব্যাপারটাকে ভেবে আপনি যদি ধরে নেন যে 10% মানুষের গড়ে 2 লক্ষ টাকা করে ব্যয় হলো, তাহলে কত টাকা লাগবে? 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা লাগবে খালি এই মানুষগুলোকে স্বাস্থ্যের সুযোগ দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী কি প্রলাপ বকছেন? প্রশান্ত কিশোরের টিম কি পশ্চিমবাংলার মানুষকে গাধা, গরু, ছাগল বলে মনে করেন? যে যা তারা প্রচার করবেন, যা তারা বিজ্ঞাপন করবেন, মানুষ সেই সব কিছু মেনে নেবে? একটা অবাস্তব গাঁজাখুরির গল্প চলছে। যে সরকারটা ব্যর্থ, যে সরকারটাকে দেখলে পরে লোকে কার্যত সেই সরকারের যারা প্রতিনিধি, তাদের কাউকে কোথাও গামছা দিয়ে বেঁধে রেখে তোলার টাকা ফেরত চাইছে, আমফানের দুর্নীতির টাকা ফেরত চাইছে। যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, কেউ এখন উপযুক্ত নিরাপত্তা ছাড়া নিজের বিধানসভা কেন্দ্রেও ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন না। যে কোনো সময় মানুষের রোষ আছড়ে পড়তে পারে তাদের উপর। পঞ্চায়েত পৌর প্রতিনিধিদের উপর প্রতিদিন আছড়ে পড়ছে কোথাও না কোথাও। সেই সরকার হঠাৎ করে ঠিক করলেন শিক্ষকদের নেমে যেতে হবে সরকারের এই প্রচারটা গড়ে তোলার জন্য। যখন একদিকে শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছেন, সম্ভাব্য শিক্ষকরা, তারা রাস্তায় মার খাচ্ছেন, পুলিশ শীতের রাতে তাদের উপর জল কামান চালাচ্ছে, দিল্লি কাঁপাচ্ছে কৃষক আর বাংলা কাঁপাচ্ছে শিক্ষক, সেই সময় শিক্ষকদের এই সরকারি প্রকল্পকে বাড়ি বাড়ি নিয়ে যেতে হবে। রাজ্য সরকারের সাধারণ কর্মচারী যাদের ডিএ বকেয়া ঐতিহাসিক রেকর্ডকে অতিক্রম করে গেছে, যারা ডিএ চাইলে মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, সেই সাধারণ কর্মচারীদের এই প্রকল্প জনগণের কাছে নিয়ে যেতে হবে। এবং খুব স্বাভাবিক তারা জনগণের রোষের মুখে পড়বেন। আমরা যেন ভুলে না যাই
যে লকডাউন পর্যায়ে এই সরকার প্রচেষ্টা বলে একটি প্রকল্পের ফর্ম বিলি করেছিল, প্রায় এই একই রকম ভাবে ঢাকঢোল পিটিয়ে সমস্ত পঞ্চায়েত অফিসে ভিড় হয়েছিল, সমস্ত পৌরসভার অফিসে ভিড় হয়েছিল, মানুষ লাইন দিয়ে লকডাউন ভেঙে ফর্ম সংগ্রহ করেছিলেন। কোথায় গেল সেই প্রচেষ্টা প্রকল্প? সেই প্রচেষ্টা প্রকল্পের যে হাল হয়েছে এখন কেউ আর উচ্চারণও করেন না। এই স্বাস্থ্যসাথী প্রকল্পেরও সেই একই হাল হতে চলেছে। কিন্তু মাঝখান থেকে সরকার ভোটের আগে একটা গিমিক দিয়ে নেওয়ার সুযোগ নিয়ে নিচ্ছেন। এটা ডিসেম্বর মাস, 10 কোটি মানুষের আবেদনপত্র শুধু ভেরিফাই করতে 2 মাস 3 মাস 4 মাস সময় লেগে যাবে। জানুয়ারি মাস পর্যন্ত খালি আবেদনপত্র জমাই পড়বে, তারপরে সেই আবেদনপত্র তার প্রপারলি নথিভুক্তকরণ ইত্যাদি ইত্যাদি করতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তখন মুখ্যমন্ত্রীকে দিয়ে প্রশান্ত কিশোর বলাবেন, আমরা এটা করতে চেয়েছিলাম, নির্বাচন এসে যাওয়ায় আমাদের এই কাজটা থেকে আপাতত স্থগিত রাখতে হচ্ছে, আবার আমাদের সরকার গড়তে দিন, আমরা এটা করব। কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই সরকারের বয়স যখন 100 দিন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন 90% কাজ করে দিয়েছি। সরকারের বয়স যখন 1 বছর হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন 5 বছরের কাজ করে দিয়েছি। সরকারের বয়স যখন 5 বছর হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন 30 বছর ধরে আগের সরকার যা করেছে 5 বছরে তাই করে দিয়েছি। তারপরে আরো 4.5 বছর গেছে, 30-এর অনুপাতে তিনি এই 4.5 বছরে আরো কত বছরের কাজ করেছেন আমরা জানি না। আমাদের বিনীত প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, 30 বছরের কাজ তো আপনি 5 বছরেই করে দিয়েছিলেন, তারপরে আরো নিশ্চয়ই 30-40 বছরের কাজ করে দিয়েছেন, তারপরে দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে কেন সরকারকে? ভিক্ষা চাইতে? মানুষকে ভুল বুঝিয়ে আর একবার তাদের ভোট আদায় করতে? একবার ভোটটা আদায় হয়ে গেলে, যদিও এবারে বিড়ালের ভাগ্যে শিখে ছিনবার কোনো সম্ভাবনাই প্রায় নেই, আবার স্বজন পোষণ, আবার উদ্ধত্ত, যার বাইরে বেরোতে পারছেন না, একটার পর একটা কোর্টে থাপ্পড় খাচ্ছেন। আপাড়া প্রাইমারির গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে গেল। যাদের থেকে টাকা নিয়ে রেখে দিয়েছেন আপনার দলের ছোট বড় মেজো সেজো নেতারা, তারা সেই নেতাদের বাড়িতে টাকা ফেরতের জন্য যাচ্ছেন। আপনি খবর রাখেন, আপনি দুয়ারে সরকার নিয়ে যাচ্ছেন আর আপনার নেতাদের দুয়ারে পাওনাদাররা আসছে। দুয়ারে সরকার এখন দুয়ারে পাওনাদারে পরিণত হয়ে গেছে। যাদের কাছ থেকে দুর্নীতি করেছেন, যাদের কাছ থেকে টাকা বেড়েছেন, সেই পাওনাদাররা আপনার সরকারের হাত পা নাক কান চোখ মুখ সবকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঘিরে ফেলছে ক্রমাগত। সাবধান হন, সতর্ক হন, মিথ্যাচারের দিন শেষ, মানুষ সত্যের মুখোমুখি দাঁড়াচ্ছে।